সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ হিসেবে নিজেদের দাবি করলেও এই মুহূর্তে তারা ভয়ঙ্কর দুটো সংকটের মুখে। একটা সংকট হচ্ছে ওয়াশিংটনের স্পোকেইন কাউন্টিতে ভয়াবহ দাবানল, 700 বাড়ি অন্তত ধ্বংস হয়েছে আগুনে পুড়ে। হাজার হাজার একর জমি পুড়ে গেছে, 65,000 মানুষকে অন্তত সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণের কোনো খবর নেই। 3 দশকের ইতিহাসে আমেরিকা এবার সবচেয়ে বড় দাবানলে 300 মানুষ নিখোঁজ। এর চেয়ে বড় সংকট যেটা এখন ইরানকে নিয়ে, আজকে রিপোর্ট বেরিয়েছে আমেরিকার হাতে দূরপাল্লার এবং নির্ভুল যে ক্ষেপণাস্ত্র, সেই ক্ষেপণাস্ত্র দুই ধরনের ক্ষেপণাস্ত্র তার মজুদ প্রায় শেষ। এর আগে বলা হয়েছিল অনেক কমে গেছে, এত পার্সেন্ট আছে, এত পার্সেন্ট খরচ হয়েছে, কিন্তু আজকে যে রিপোর্ট, রয়টার্সের রিপোর্ট এসছে, তাতে বলা হচ্ছে এই দুটো ক্ষেপণাস্ত্র দূরপাল্লার এবং খুব প্রিসিশন গাইডেড মিসাইল, একদম মানে নিখুঁতভাবে নির্ভুলভাবে হামলা চালাতে পারে। এই দুটো ক্ষেপণাস্ত্র মজুদ প্রায় শেষ। কতগুলো আছে তা বলেনি, কিন্তু মজুদ প্রায় শেষ মানে আমেরিকার সামরিক বাহিনী মারাত্মক রকমের উদ্বেগে এই ক্ষেপণাস্ত্র শেষ হয়ে যাওয়ার কারণে। এখন ইরানের বিরুদ্ধে তাদের হামলা চালাতে হলে কি ব্যবহার করবে, কি উপায়? শুধু তাই না, সবচেয়ে বড় চিন্তা, এই যে যুদ্ধ চলছে ইরানের সাথে, এরপরে যদি কোনো কারণে রাশিয়া এবং চীনের সাথে বা যে কোনো একটা দেশের সাথে আমেরিকার যুদ্ধ লাগে, তাহলে তারা কি করবে? বড় আশঙ্কার ব্যাপার। এই ধরনের ক্ষেপণাস্ত্র অনেক দামি, অন্তত একটা ক্ষেপণাস্ত্র $10 লাখ। 2 দিনে, 4 দিনে, 1 মাসে একটা ক্ষেপণাস্ত্র বানানো সম্ভব হয় না, বহু সময় লাগে। তার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে আমেরিকা তাহলে কি পরিমাণে ইরানের উপরে হামলা চালিয়েছে এবং কি করতে চেয়েছিল ইরানকে? মানে তার ভান্ডারে জমা সমস্ত সব ক্ষেপণাস্ত্র প্রায় শেষ করে ফেলেছে। একই সাথে প্রশ্ন আসে, তাহলে ইরান কি দিয়ে মোকাবেলা করেছে এবং ইরান টিকে আছে, তাহলে ইরানের বা কি পরিমাণে শক্তি? সবই আশ্চর্যজনক বিষয়, আশ্চর্য রকমের প্রশ্ন আমাদের সামনে। এদিকে আরামকোর যে সিও আমিন নাসের, তিনি বলেছেন ইতিহাসের সবচেয়ে বড় তেল সংকট সৃষ্টি করেছে এই হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী বন্ধের পরে ইতিহাসের সবচেয়ে বড় তেল সংকট সৃষ্টি হয়েছে। এই তেল সংকটে কত তেল আন্তর্জাতিক বাজারে ঘাটতির মুখে পড়েছে জানাবো আজকের ভিডিওতে, সেই কথা। সঙ্গেই থাকুন। সাথে আরেকটু কথা জানিয়ে রাখি, হুতিরা কিন্তু আজকেও সৌদি আরবের নাজরান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ড্রোন দিয়ে। এপাশে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বারবার দাবি করা হলেও, এবং আমি সর্বশেষ আল জাজিরাতেও খবর দেখলাম, বা আরও কোনো মিডিয়াতে খবর দেখলাম, অনেকগুলো মিডিয়া ঘাটলাম, তো অনেক জায়গায় বলা হচ্ছে যে অল্প আজকালকের ভেতরেই হয়তো আমেরিকা এবং ইরানের মধ্যে একটা চুক্তির রূপরেখা প্রণয়ন করা হবে, এবং কাতার নাকি এটার খসড়া প্রচার করেছে। বাট ইরান বলছে আমরা তো কিছুই জানি না। আসলে হচ্ছেটা কি? অনেকগুলো বিষয় আছে, মূল বিষয় এখানে দুটো: আমেরিকার দাবানল, 2 নম্বর হচ্ছে আমেরিকার ক্ষেপণাস্ত্রের ভান্ডার ফুরিয়ে আসার কথা। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে মোটামুটি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। প্রথমেই আমেরিকার ক্ষেপণাস্ত্রের বিষয়টা আমি বলি একটু, কারণ এই ব্যাপারে মানুষের সবচেয়ে বেশি আগ্রহ। আমেরিকার খুব গুরুত্বপূর্ণ দুটো ক্ষেপণাস্ত্র হচ্ছে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম, ATACMS। এই আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম, আরেকটা হচ্ছে প্রিসিশন স্ট্রাইক মিসাইল। এই দুটো ক্ষেপণাস্ত্র আমেরিকার হাত থেকে একদম প্রায় শেষ। অথচ এই দুটো ক্ষেপণাস্ত্রের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এরা অন্তত 1000 কিলোমিটার দূর থেকে হামলা চালাতে পারে এবং অত্যন্ত নিখুঁতভাবে হামলা চালানোর ক্ষমতা রাখে, অত্যন্ত নিখুঁতভাবে। আপনারা বুঝতেই পারেন আমেরিকা সারা বিশ্বের প্রযুক্তিতে একসময় অবশ্যই শ্রেষ্ঠ ছিল,
এখন চীন নাকি আমেরিকা এই সমস্ত নিয়ে বিতর্ক আছে, বাট আমেরিকা তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ শক্তি, তাদের তো কোনো সন্দেহ নেই। ইরানের সাথে যুদ্ধ করতে এসে আটকা পড়েছে সেটা ভিন্ন কথা, কিন্তু তাদের প্রযুক্তি তো খুব নিখুঁত এবং ডেভেলপড। তো এই দুটো ক্ষেপণাস্ত্র তাদের ভান্ডারে দীর্ঘদিন ছিল এবং তারা যুদ্ধ করার ক্ষেত্রে দূর থেকে এই সমস্ত ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে শত্রুপক্ষকে ঘায়েল করেছে। এই ক্ষেপণাস্ত্র এখন আমেরিকার ভান্ডারে ব্যাপকভাবে কমে গেছে। তাহলে তাদের উপায় কি? এই নিয়ে মার্কিন সামরিক বাহিনীতে উদ্বেগের কোনো শেষ নেই। সবচেয়ে বড় মুশকিল হচ্ছে কি, একটা ক্ষেপণাস্ত্রের দাম অন্তত পক্ষে $10 লাখ। এই ক্ষেপণাস্ত্র যে হুট করে 2-4 দিনে, 10 দিনে, 1 মাসে বানানো যাবে ব্যাপারটা তা কিন্তু না, অনেক সময় লাগে। এবং চাইলেই যে 2-5-10টা বের করে এনে আপাতত ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলো এমনটা হবে না। এই যে ATACMS যেটা আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম, যেটা এটার চেয়েও আধুনিক প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হচ্ছে আপনার এই যে প্রিসিশন স্ট্রাইক মিসাইল যেটা, এটা। এবং এটা বলা হচ্ছে এটা অত্যাধুনিক এবং এটাই হবে আমেরিকার হামলা চালানোর ক্ষেত্রে প্রধান অস্ত্র আগামী কিছু বছরের ভেতরেই। সেই ক্ষেপণাস্ত্রের মজুদ যদি ইরানের সাথে যুদ্ধ করতে এসে ফুরিয়ে যায়, তাহলে আমেরিকার উপায় কি সামনে? এখানে বারবার একটা প্রশ্ন আসছে যে যদি রাশিয়া বা চীনের সাথে আমেরিকাকে যুদ্ধ করতে হয় তাহলে তারা কি করবে? এখানে আমি একটু প্রশ্ন করি যে প্রায় সময় যে প্রশ্ন আসে যে যদি রাশিয়া এবং চীনের সাথে যদি আমেরিকার যুদ্ধের প্রশ্ন আসে তাহলে কি করবে? এই প্রশ্ন আসে কেন? তাহলে কি ব্যাপারটা এইরকম যে এইরকম একটা আশঙ্কা আছে, বা ইরানের সাথে আমেরিকার যে যুদ্ধ হচ্ছে এর পরবর্তী ধাপের যুদ্ধ কি চীন এবং রাশিয়ার সাথে আমেরিকার হবে? ব্যাপারটা কি এইরকম? এবং তাহলে কি একটা বৃহত্তর পরিকল্পনার আওতায় এই যুদ্ধ হচ্ছে, যেখানে চীন, রাশিয়া, ইরান আমেরিকাকে আসলেই বিশ্ব মঞ্চ থেকে বিদায় দিতে চায়, বিশ্বের প্রধান শক্তি হিসেবে তাকে বিদায় জানাতে চায়, এবং সেটাই কি এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা থেকে বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থায় পৃথিবীটাকে রূপান্তরিত করার কর্মসূচি হতে পারে? এবং আমি তো বলেই আসছি যে বহুদিন ধরেই বলছি, লিখছি, ইরান, রাশিয়া এবং চীন একটা বড় মিশন নিয়ে সামনে আগাচ্ছে। যা হোক, এই ক্ষেপণাস্ত্র আমেরিকার হাত থেকে প্রায় ফুরিয়ে গেছে। কতগুলো আছে নোবডি নোজ সেটা বলছে না। এখানে প্রশ্ন আসছে যে তাহলে ইরানকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য আমেরিকা কি পরিমাণে ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, কি পরিমাণে শক্তি ব্যবহার করেছে। শুধু তো আমেরিকা ব্যবহার করেনি, একই সাথে ইসরায়েল ব্যবহার করেছে। এবং আমেরিকা যতটা না ইরানকে মাটির সাথে মিশিয়ে দিতে চেয়েছে তার চেয়ে বেশি ইসরায়েল মিশিয়ে দিতে চেয়েছে, কারণ ইসরায়েল সরাসরি তার নিজের জন্য ইরানকে হুমকি মনে করে। আমেরিকা ইরানকে তার অস্তিত্বের জন্য হুমকি মনে করে না, কিন্তু ইসরায়েল তার অস্তিত্বের জন্য ইরানকে হুমকি মনে করে। অতএব এখানে এই যুদ্ধে আমেরিকা যতটা শক্তি প্রয়োগ করেছে তার চেয়ে অনেক বেশি শক্তি প্রয়োগ করার কথা, অন্তত ইচ্ছা ছিল ইসরায়েলের, এটা বলতে কোনো দ্বিধা নেই। যদি তাই হয় তাহলে আমরা সহজেই অনুমান করতে পারি ইসরায়েল এবং আমেরিকা কি পরিমাণে শক্তি প্রয়োগ করেছে ইরানের উপরে। তারপরেও ইরান টিকে আছে। তাহলে ইরানের হাতে কি পরিমাণে শক্তি, তাদের হাতে কি পরিমাণে প্রযুক্তি, এবং তারা কতটা প্রতিরোধ করতে পেরেছে, এখান থেকে আমরা কল্পনা করতে পারি, বুঝতে পারি, একটা ধারণা পেতেই পারি। সুপ্রিয় দর্শক, এই জায়গা থেকে আমাদের সামনে আরও যে সমস্ত কথা আসে, যে সমস্ত বিষয়গুলো আমাদের সামনে ফুটে ওঠে, সেটি হচ্ছে আমেরিকার হাতে এই সমস্ত গুরুত্বপূর্ণ অস্ত্র ফুরিয়ে যাওয়ার কারণে, তারা অস্ত্রের ঘাটতির মুখে পড়ার কারণে ইরানের বিরুদ্ধে হামলা চালানোর হুমকি দিয়েও হামলা চালাচ্ছে না। ব্যাপারটা কি তাই? আমরা তো এখন বলতেই পারি, যা মনে হচ্ছে, যে ডোনাল্ড ট্রাম্প বারবারই বলছেন তাদের হাতে প্রচুর অস্ত্র আছে, বিশ্বের যে কোনো দেশের চেয়ে তাদের হাতে এখন বেশি অস্ত্র, এবং তারা প্রচুর পরিমাণ অস্ত্র উৎপাদন করছে এবং খুব দ্রুত এ সমস্ত ঘাটতি পূরণ করতে পারে।
কিন্তু আসলে কি ব্যাপার তাই? যদি ব্যাপার তাই হবে তাহলে এই সমস্ত রিপোর্ট কেন বের হচ্ছে? তাহলে কি ইরানকে তারা ফাঁকি দেওয়ার চেষ্টা করছে? আমি ব্যক্তিগতভাবে মনে করছি ব্যাপারটা ফাঁকি দেওয়ার প্রশ্নে নেই, বরং ওইটাই সত্য যেখানে আমেরিকা অস্ত্রের ঘাটতির মুখে এবং তারা হামলা চালাতে পারছে না। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাতে যখনই পারছে না, তার মানেই হচ্ছে এখন ইরানের আকাশে বিমান প্রবেশ করাতে হবে, ইরানের আকাশে বিমান নিয়ে যেতে হবে, ইরানের আকাশ থেকে ইরানের উপরে বোমা হামলা চালাতে হবে। তাহলে পরিস্থিতিটা কি দাঁড়াবে? তাহলে পরিস্থিতিটা যা দাঁড়াবে সেটা হচ্ছে আমেরিকার জন্য একটা দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে। ইরানের যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আছে, বিমান প্রতিরক্ষা বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, তা দিয়ে খুব দ্রুতই, সাদা বাংলায় বলে ফটাফট ফটাফট মার্কিন বিমানকে ধ্বংস করবে। অনেকগুলো বিমান ভূপাতিত হবে, অনেকগুলো পাইলট মারা যাবে অথবা ইরানের হাতে ধরা পড়বে, আমেরিকা প্রচণ্ড বিপদের মুখে পড়বে। এই পরিস্থিতি এড়ানোর জন্য তাদের হাতে অবশ্যই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র থাকা দরকার, কিন্তু সেই ক্ষেপণাস্ত্র ফুরিয়ে গেছে। কি করবে? মহাসংকটে আমেরিকা, মহাসংকটে। সুপ্রিয় দর্শক, এবার আমরা একটু মধ্যপ্রাচ্যের আরও কিছু বিষয় নিয়ে কথা বলে সর্বশেষ আমেরিকার দাবানল ভয়াবহ আগুনে কিভাবে পুড়ে যাচ্ছে, সারকার হয়ে যাচ্ছে ওয়াশিংটন, সেটা বলবো। ইয়েমেনের হুতিরা আজকে ড্রোন হামলা চালিয়েছে সৌদি আরবের নাজরান বিমান ঘাঁটিতে, বিমানবন্দরে, এবং হুতিরা দাবি করেছে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কামিকাজে ড্রোন দিয়ে এই হামলা চালিয়েছে এবং বিমানবন্দরে একটা কৌশলগত স্থাপনায় হামলা চালিয়েছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এবং হরমুজ প্রণালীতে ইরান কিন্তু একটি জাহাজে হামলা চালিয়েছে গত রাতেই, এবং হরমুজ প্রণালী আর বাব আল মানদেব প্রণালী অনেকটা অচল অবস্থায় আছে, সেখান দিয়ে জাহাজ চলাচলের পরিমাণ খুবই কম। ইরানের দেখানো রুটের বাইরে গেলেই সেই জাহাজে হামলা করছে, তার সে যতই আমেরিকা নিরাপত্তা দেওয়ার কথা বলুক, ইরান মানছে না। এবং ইরান পরিষ্কার করে বলেছে হরমুজ নিয়ন্ত্রণ ওমান এবং ইরান করবে, এবং ইরানের কথা ছাড়া কোনো রুট চালু হবে না, পরিষ্কার। তার মানে মধ্যপ্রাচ্যে বা হরমুজ প্রণালী এলাকায় বা বাব আল মানদেব প্রণালী, হরমুজ প্রণালী, এই এলাকায় ইরানের কথায় এখন সমস্ত সবকিছু চলছে, হচ্ছে এবং হবে যা পরিস্থিতি। এদিকে আরামকো, সৌদি আরবের যে প্রধান তেল কোম্পানি আরামকো, এই আরামকোর সিও প্রধান নির্বাহী কর্মকর্তা আমিন নাসের, তিনি বলেছেন যে হরমুজ প্রণালীতে যে অচল অবস্থা তৈরি হয়েছে, ইরান এই হরমুজ প্রণালী আটকে দেওয়ার পর যে সংকট তৈরি হচ্ছে, এটা বিশ্বের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ এবং বড় সংকট তেলের ব্যাপারে। এত বড় তেল সংকট আর কখনো পৃথিবীতে ছিল না। এই সংকটে তিনি বলছেন যে 260 কোটি ব্যারেল তেল আন্তর্জাতিক বাজারে এই সময়ে কম গেছে, অর্থাৎ ঘাটতি পড়েছে। যে সমস্ত চালান যাওয়ার কথা ছিল তাতে 260 কোটি ব্যারেল তেল আন্তর্জাতিক বাজারে যেতে পারেনি। তাহলে আন্তর্জাতিক বাজার তেলের অবস্থা কি অবস্থা আপনারা চিন্তা করুন। তার মানে আরও যদি 1-2 মাস এই হরমুজ প্রণালী এবং বাব আল মানদেব প্রণালী আটক থাকে এইভাবে, তাহলে বিশ্ববাজারে তেলের পরিস্থিতি কি হবে আপনারা কল্পনা করুন। তবে ইরানের পক্ষ থেকে নতুন করে একটা ঘোষণা দেওয়া হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা এবং আইআরজিসির সাবেক কমান্ডার মেজর জেনারেল মোহসেন রেজাই, তিনি বলেছেন আমেরিকা যদি ইরানের বিভিন্ন বন্দরের উপর আরও কিছুদিন এইভাবে তাদের অবরোধ বহাল রাখে, তাহলে মার্কিন নৌবাহিনীর সাথে যুদ্ধ অনিবার্য হয়ে যাবে এবং ভয়ঙ্কর সংঘর্ষ সৃষ্টি হবে। অর্থাৎ আমেরিকা মার্কিন বাহিনীর উপর হামলা চালাবে যদি তারা এখান থেকে অবরোধ সরিয়ে না নেয়। ইরানের এই কথাই যে আমেরিকা তাদের অবরোধ তুলে নেবে, ব্যাপারটা এমন না। আর ইরান যদি তাদের ঘোষণা বাস্তবায়ন করে, তাহলে আমরা খুব শর্ট টাইমে সম্ভবত সমুদ্রে একটা বড় ধরনের সংঘাত দেখতে যাচ্ছি। যাই হোক সুপ্রিয় দর্শক, আমেরিকার ওয়াশিংটন স্টেট যেটা, সেই স্টেটের
স্পোকেইন কাউন্টি একটা বিরাট এরিয়া, সেই এরিয়ায় ভয়াবহ দাবানল শুরু হয়েছে এবং আগুনে অন্তত 700 বাড়ি পুড়ে যায়নি, ধ্বংস হয়ে গেছে। কালকের রিপোর্টে বলা হয়েছিল যে মনে হচ্ছে যেন ক্ষেপণাস্ত্র মেরে বাড়িগুলো সব ধ্বংস করে দিয়েছে, শত শত ক্ষেপণাস্ত্র মারা হয়েছে মনে হচ্ছে। 700 বাড়ি ধ্বংস হয়েছে, একটার সাথে একটা বাড়ি যে লাগোয়া তা তো না, ফাঁকা ফাঁকা। চিন্তা করেন তাহলে কি ভয়ঙ্কর দাবানল। এবং এই দাবানলে প্রায় 300 মানুষ নিখোঁজ হয়েছে, হয়তো কিছু কম বেশি হতে পারে। তবে মার্কিন কর্তৃপক্ষ বলছে যে এই ক্ষয়ক্ষতি যে কি পরিমাণে হয়েছে এটা এখনই বলা যাচ্ছে না, আগুন নিভিয়ে একদম পুরোটা অ্যাসেস করার পরে, মানে হিসাব নিকাশ একটা মূল্যায়ন করার পরে বলা যাবে। কিন্তু বাস্তব কথা হচ্ছে কি, যে আগুন নিভানোর কিন্তু এখনো কোনো আকার আলামত কিছুই পাওয়া যাচ্ছে না। প্রচণ্ড রকমের দাবদাহ, প্রচণ্ড রকমের খরা, বাতাসের তীব্রতা অনেক, বাতাসের জলীয় বাষ্প নেই বললে চলে, মানে মারাত্মক একটা পরিস্থিতি। আগুন জ্বলার জন্য এ ধরনের উপাদান প্রয়োজন, তার সব কিছু আছে, নিভানোর কোনো ব্যবস্থা নেই। যে নিভানোর চেষ্টা করছে ফায়ার ফাইটার, আপনারা চিন্তা করুন, এই স্পোকেন কাউন্টিতে 1000 ফায়ার ফাইটার দেওয়া হয়েছে, এই দমকল অগ্নি নির্বাপক বাহিনীর লোকজন 1000 মোতায়েন করা হয়েছে, পারছে না। এবং আরও দুঃসংবাদ হচ্ছে যে এই সপ্তাহের শেষের দিকে পরিস্থিতি আরও খারাপ হবে, বাতাসের তীব্রতা বাড়বে, তাপমাত্রা বাড়বে, এবং এভাবে যদি অগ্নিকাণ্ড চলতে থাকে তাহলে মানে এই কাউন্টি প্রায় শেষ হয়ে যাবে। এই মৌসুমে, যে এই চলতি গ্রীষ্মকালে আমেরিকায় অন্তত 15টা দাবানলের ঘটনা ঘটেছে, এবং এই 15টা দাবানলে বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন স্টেটে, আমেরিকার উত্তর এবং পশ্চিম অঞ্চলে মূলত এই দাবানলগুলো সৃষ্টি হচ্ছে বেশি। তাতে 4.5 লাখ একরের বেশি জায়গা পুড়ে গেছে, বনভূমি, ঘর বাড়ি পুড়ে গেছে। ভয়ঙ্কর একটা পরিস্থিতি। কিভাবে এই আগুনের সূত্রপাত হলো সে ব্যাপারে আল জাজিরার একটি অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, 37 বছর বয়সী এক ব্যক্তিকে আগুন লাগানোর সন্দেহে সোমবার আটক করা হয়েছে। এখন তিনি আগুন লাগিয়েছেন এবং এত রাজ্য জুড়ে ছড়িয়ে পড়লো কিভাবে, সেটা একটা ব্যাপার। তবে এটা ঠিক যে আমেরিকা, ইউরোপের বিভিন্ন এরিয়াতে যখন গ্রীষ্মকাল হয় তাপমাত্রা এত মারাত্মক পর্যায়ে পৌঁছায় এবং বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ একদম 0 পর্যায়ে চলে আসে, প্রায় ভয়ঙ্কর একটা পরিস্থিতি। তখন প্রচুর দাবানল হয়। এবার ইউরোপে যথেষ্ট অনেকগুলো দাবানল হয়েছে, ফ্রান্স, ইটালি, আপনার স্পেন, এই সমস্ত জায়গায়। তাতে আমেরিকায় যে সংকট তৈরি হয়েছে এই দাবানলকে ঘিরে, এবার এটা নজিরবিহীন বলা যায়। 30 বছরের ভেতরে এবারই সবচেয়ে বেশি ওয়াশিংটন স্টেটে বড় দাবানল সৃষ্টি হলো। তো এই যে আমেরিকায় প্রচণ্ড দাবানল, এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। এই ক্ষতি হয়তো আমেরিকার জাতীয় অর্থনীতিতেও একটা বড় বিষয় হয়ে দাঁড়াতে পারে, কারণ যখন ইরানের বিরুদ্ধে আমেরিকা যুদ্ধ করতে গিয়ে বড় রকমের অর্থনৈতিক চাপের মুখে পড়েছে, সামরিক এবং রাজনৈতিক চাপ তো আছেই, সেই জায়গায় অভ্যন্তরীণভাবে এত দাবানল এবং এত ক্ষয়ক্ষতি নিশ্চয়ই আমেরিকার উপর আলাদা রকমের চাপ সৃষ্টি করবে। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। আলোচনা শেষের আগে আপনাদের কাছে জানতে চাই, আপনাদের মতামত জানতে চাই, বুঝতে চাই, এই যে খুবই গুরুত্বপূর্ণ দূরপাল্লার এবং নির্ভুলভাবে হামলা করতে সক্ষম আমেরিকার ক্ষেপণাস্ত্র প্রায় শেষ উদ্বেগে মার্কিন বাহিনী বলা হচ্ছে, তো আপনাদের কাছে কি মনে হয়, এটা কি প্রকৃতপক্ষেই ঘটেছে নাকি একটা কৌশলের অংশ হিসেবে বলছে? হয়তো এই সমস্ত নানা রকমের কৌশল, ভুলভাল তথ্য দিয়ে আমেরিকা ঠিকই ইরানের উপর হামলা চালিয়ে বলবে। আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে আবারও বলি, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।